আপনারা শুনে খুশি হবেন যে আজ আমাদের রবীন্দ্রনগর নাট্যদের দীর্ঘ যে নাটকের ভাষা সন্ধান করা তার যে জার্নি তা 16 বর্ষে পদার্পণ করল আজকের দিনে। এই দীর্ঘ জার্নিতে, দীর্ঘ পথ চলায় অনেক গুণী মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং আমাদের গুরুদের পেয়েছিলাম এবং তাদের আশিস এবং বিভিন্ন পরামর্শ ইত্যাদির মধ্য দিয়ে আমাদের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমরা চেষ্টা করি প্রত্যেক বছর বিভিন্ন জনারের বিভিন্ন বিষয় নিয়ে নাটকের উপস্থাপনা, এবং সেই উপস্থাপনার সংখ্যাও আমাদের কখনো বছরে 3টি, কখনো 2টি, কখনো 4টি, কখনো 5টি হয়ে ওঠে। তার কারণ আর কিছুই নয়, যে সময় আমরা বাস করছি সেই সময়ের যে ক্ষতগুলো, যে যন্ত্রণাগুলো আমাদেরকে তাড়িত করে, আমাদেরকে ভাবায়, আমাদেরকে কাঁদায়, সেই বিষয়গুলোকে আমরাও আমাদের দর্শকের কাছে তুলে ধরতে চাই এবং আমাদের অনুভূতিগুলো তাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবার সেই শেয়ার করতে গিয়ে আমাদের বছরে 4টি থেকে 5টি, কখনো 3টি নাটকের উপস্থাপনা হয়। আজকে আমরা যে নাটকটি মঞ্চস্থ করব সেই নাটকটির বিষয় 1946 সালে, আপনারা হয়তো ইতিহাস সম্পর্কে অবগত আছেন, যে স্বাধীনতার হস্তান্তরের 1947 সালের ভারতের স্বাধীনতা হস্তান্তর ঠিক 1 বছর আগে এই কলকাতায় একটা ভয়াবহ, মর্মান্তিক এবং দুঃখদায়ক একটি দাঙ্গা সংঘটিত হয়েছিল। এই দাঙ্গার প্রেক্ষাপটকে ঘিরে এবং সেই সময়ের যেসব ঐতিহাসিক চরিত্র ছিল বা ছিলেন, তারা তাদের কি ভূমিকা পালন করেছিলেন, সেই ভূমিকাগুলোকেই আমরা আমাদের ক্ষুদ্র সময়ের এবং ক্ষুদ্র যোগ্যতার মাধ্যমে উপস্থাপন করার প্রচেষ্টা করেছি মাত্র। ফলে এই নাটকটার মধ্য দিয়ে আপনারা সেই সময়ের মধ্যে জারিত হতে পারবেন এবং সেই ঐতিহাসিক পুরুষদের মঞ্চের মধ্যে জীবন্ত করার যে চেষ্টা আমরা করেছি তা উপলব্ধি করতে পারবেন। শুরু করতে চলেছি আজকের সন্ধ্যার নাটক রক্ত স্নান।
মানুষকে মারার দাঙ্গা, রক্তের হোলির দাঙ্গা, মানুষকে নৃশংসভাবে কুপিয়ে মারার দাঙ্গা। রাস্তায় লাশের পর লাশ পড়ে থাকার দাঙ্গা, ঘর থেকে মানুষকে বের করে এনে মেরে ফেলার দাঙ্গা, ঘরে ঢুকে মানুষকে মারার দাঙ্গা, আগুনে পুড়ে খাক হয়ে যাওয়ার দাঙ্গা। এমন ভয়াবহ দাঙ্গা কেন, কিভাবে, কোথায়? ভারতের স্বাধীনতা হস্তান্তরের ঠিক 1 বছর আগে এই কলকাতায়, হ্যাঁ এই কলকাতায়, ভারতের প্রথম রাজধানী এই কলকাতায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কলকাতায়, শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের এই কলকাতায়, রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই কলকাতায়, 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 ঝটপট ঝটপট সব রেডিং গুলো খুলে ফেল। এই রাতের অন্ধকারে সবটা সেরে ফেলতে হবে। এইগুলো নিয়ে সোজা চলে যা রহমত কামারের কাছে, সব বলা আছে। তলোয়ার তৈরি করে দেবে। হ্যাঁ তলোয়ার, 16 তারিখের আগেই সমস্ত কাজ শেষ করে রাখতে হবে। শোনে দিকে ভবানীপুর নর্দান পার্কে সমস্ত রেলিং গুলো খুলে নিবি। সেন্ট্রাল অ্যাভিনিউ হ্যারিসন মোড়ে যে মুসলিম চাচা আছে সেখানে ছুরিতে শান দিচ্ছে। ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিক মতো হয় পাকিস্তান হবেই। রহমান চাচা আমাদের জন্য অপেক্ষা হচ্ছে, আমাদের অস্ত্র তৈরি করতে সাহায্য করছে। এক একটি তলোয়ার আমাদের ন্যায় বিচার আনবে। 16ই আগস্ট আমাদের পাকিস্তান আদায়ের সংগ্রামের দিন। এই লড়াইয়ে আমাদের মুসলমান ভাইরা তাদের অধিকার ফিরে পাবে। তারা স্বাধীনতার জন্য লড়াই করবে, তাদের এই লড়াই বৃথা হতে দেওয়া যাবে না। এক একটা তলোয়ার ওই হিন্দু কাফেরদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। ওদের মনে ভয় ঢুকিয়ে দিতে হবে। তলোয়ার ধুতে যাতে রক্তের অভাব না পড়ে। তলোয়ার ধুতে যেন রক্তের অভাব না পড়ে। চল সকলে চল। ছিল 18তম রমাদান 1365 হিজরি, জুম্মাবার, রমজান মাস। ইতিহাস বলনি না? অবশ্য ইতিহাস বইয়ে কতটুকুই বা লেখা থাকে। নেতারা নিজেদের সুবিধা মতো ইতিহাস লিখে রাখে, মুছে ফেলে, ভুলিয়ে দেয়।
ঘুরিয়ে দেবার চক্রান্ত চলে। ইতিহাস ইতিহাস বলেতে গোল অঙ্কতে মাথা দিয়ে হয়েছো পাগল। ইতিহাসে ইতিহাস ভূগোলে গোল অঙ্কতে মাথা নেই হয়েছে পাগল। ইতিহাসে ইতিহাস ভূগোলে গোল অঙ্কতে মাথা নেই হয়েছে পাগল। ইতিহাসে ইতিহাস ভূগোলে গোল অঙ্কতে মাথা নেই হয়েছে পাগল। ইতিহাসে ইতিহাস ভূগোলে গোল অঙ্কতে মাথা নেই হয়েছে পাগল। হয়েছে পাগল হয়েছে পাগল। আমরা পাগল হয়ে গেছি, আমরা পাগল হয়ে গেছি। এই লড়াই ভারতবর্ষের সমস্ত মুসলমানের লড়াই। রাস্তার রেলিং দিয়ে তলোয়ার তৈরি হচ্ছে। এটি কেবল একটি তলোয়ার নয়, আমাদের আশার প্রতিরোধের ন্যায় বিচার পাওয়ার লড়াই। সারা বাংলা থেকে লোক এসেছিল এই সভায়। ফরিদপুর, বর্ধমান আর অন্যান্য জায়গা থেকে হাজার হাজার মুসলমান মিছিল করে এই সভায় আসে। মিছিল মিছিল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। 24টি পুলিশ সদর দপ্তরের 22টি হিন্দু অফিসারকে সরিয়ে মুসলমান অফিসারকে নিয়োগ করেছে। রিপন স্কয়ারের রাস্তার রেলিং খুলে ধারালো অস্ত্র বানানো হলো। হিন্দুদের বাড়ি পুড়িয়ে ফেলার জন্য কলকাতার মেয়র মুসলমানদের পেট্রোল তোলার জন্য রেশনে কুপন বিলি করলেন। রাজাবাজার লালবাগান মসজিদে অস্ত্রের স্থান দেওয়া হলো। ধর্মতলায় মুসলিম গুন্ডা এবং সমাজ বিরোধীদের এনে আশ্রয় দেওয়া হলো। ব্যারাকপুর ডাকঘাটে নারী ইটের টুকরো এনে মজুত করা হলো। 8 নম্বর জাকারিয়া স্ট্রিটের মসজিদ অস্ত্রের ভান্ডারে পরিণত করা হলো। বাংলাদেশের যাতায়াতের সুবিধার জন্য আগাম লরি এবং গাড়ির ব্যবস্থা করা হলো। তরবারি, লাঠি, ছুরি, পেট্রোল, কেরোসিন, মিথিলেটেড স্পিরিট প্রতিটি মুসলমানের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হলো। মুসলমানদের দোকানে পাকিস্তান শব্দটি লিখে দেওয়া হলো যাতে সেখানে আক্রমণের শিকার না হয়। সমস্ত প্রস্তুতি শেষ হলে 16ই আগস্ট হরতাল ডাকা হলো। রাত নিস্তব্ধ ছিল। অন্ধকার আকাশে তারাগুলি উজ্জ্বল ভাবে জ্বলজ্বল করছিল। আমি রাস্তার রেলিং গুলি নির্দেশ অনুসারে খুলছিলাম। রহমত কামারের দোকানের দিকে হাঁটতে হাঁটতে আমার শিরাও অশিরায় উত্তেজনায় আতঙ্কিত অনুভব করতে পারলাম। রাস্তাগুলি নির্জন ছিল, ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু আমার একটাই মিশন সম্পূর্ণ করার ছিল। অবশেষে রহমত কামারের দোকানে পৌঁছালাম। ভবানীপুরের নর্দার্ন পার্কের পিছনে এক পুরনো বিল্ডিং এর পিছনে ঘোলাটে ঘর। দরজায় টোকা দিলাম। আমার বুকের ভিতর হৃৎপিণ্ড ধরপড় করে কাঁপছিল। হঠাৎ দেখতে পাই একজন কঠোর অভিব্যক্তি মুখ নিয়ে আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। মনে মনে ভাবলাম, এই হয় রহমত কামার। রহমত কামার, এই, ভেতরে এসো, ভেতরে এসো। এটা কি কোনো পদ্ধতি? পদ্ধতি যাই হোক না কেন, অন্তর্নিহিত লক্ষ্য একটাই, ন্যায় বিচার পাওয়া। ন্যায় বিচার? হ্যাঁ, ন্যায় বিচার। পাকিস্তান পাওয়ার ন্যায় বিচার, বাংলা ভাগের ন্যায় বিচার, হিন্দু কাফেরদের মেরে ফেলার ন্যায় বিচার। কারা আছে তোমাদের সঙ্গে? আসছো কেন? কারা নেই সেটা বলো। মানে ডান বাম সব পন্থী তো দিব্যি আছে, তাই ভয় নেই।
ভয় নেই আমার ভাইয়েরা, তোমরা কলকাতার কেউ নাও ঠিক, বিভিন্ন গ্রাম থেকে এসেছে একটাই মাকসাদে, সেটা তোমাদের করতেই হবে। সরকার সব সময় তোমাদের পাশে আছে, পুলিশ প্রশাসন তোমাদের পাশে আছে, ছাত্রলীগের সকলে তোমাদের সঙ্গে আছে। সচ বলছো ভাই, ভয় নেই? আমাদের বিবি বাচ্চাদের ঘরে একা ফেলে এসেছি। আরে বলছি তো ভয় নেই, দেশের তাবর তাবর নেতারা আমাদের সঙ্গে আছে, আর আমাদের মুসলিম নেতা হুঙ্কার দিয়ে দিয়েছে। আজ আমাদের একটাই কথা, হিন্দু মারো। তোমরা শান দাও, আরো জোরে জোরে শান দাও, আরো জোরে জোরে, আরো জোরে জোরে শান দাও, আরো ধারালো করো, আরো জোরে শান দাও। আল্লাহর প্রতি এটাই তোমাদের ইবাদত, কাজ করে যাও। এবার কলকাতায় রক্ত গঙ্গা বইবে, কলকাতায় হবে মহড়া, আসল খেলা তো হবে নোয়াখালীতে। কংগ্রেস ও কমিউনিস্টদের জন্য আজ আমাদের হিন্দুদের এই অবস্থা। গান্ধীর অহিংস নীতি অনুসরণ করতে গিয়ে আমাদের হিন্দুরা নিজেদের সৌজন্য হারিয়ে ফেলেছে। হিন্দুরা আজ জেগে ওঠার দিন, সত্যিকারের জেগে ওঠার দিন। আজ কলকাতার হিন্দু যুব সমাজকে এই মুসলমান আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শাসক পুরাবর্তী ওই দাঙ্গাবাজদের সমর্থন করছে, কোন কমিউনিস্ট ও কংগ্রেস নেতা ওই হিন্দুদের বাঁচাতে পারবে না। হয় ভারত ভাগ হবে, নয়তো ভারতকে পুড়িয়ে ফেলা হবে। খাতা বিড়ি মুখে পান, লেঙ্গে লেঙ্গে পাকিস্তান, খাতা বিড়ি মুখে পান, লেঙ্গে লেঙ্গে পাকিস্তান, খাতা বিড়ি মুখে পান, লেঙ্গে লেঙ্গে পাকিস্তান, খাতা বিড়ি মুখে পান। লেঙ্গে লেঙ্গে পাকিস্তান। 16 আগস্ট 1946 মোহাম্মদ জিন্নাত প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করে, আর সেটা স্পুলিং এর মতো আগুনে ছড়িয়ে পড়ে। সমস্ত আকাশ বাতাসে আগুনের মতন ছড়িয়ে পড়ে, আর কলকাতার শান্তি পুড়িয়ে ছারখার হয়ে যায়। 16 আগস্ট সকাল 10টা, এমন একটা দিন যে দিনটি কখনো ভোলার নয়। পুরো কলকাতা শহরটা যেন উত্তেজনায় ভরা একটা সুনামির মতো। রাস্তা, পথ, ঘাট সব যেন কেমন ধ্বংসের পথে। দুপুরে অক্টালনি মনুমেন্টে বাংলার সর্ববৃহৎ মুসলিম সমাবেশ শুরু হলো। এই সমাবেশে উপস্থিত ছিলেন মুসলিম লীগ নেতা মুখ্যমন্ত্রী হোসেন সোহরাওয়ার্দী, খাজা নাজিম উদ্দিন, মুখ্যমন্ত্রী কমিউনিস্ট নেতা জ্যোতি বসু, যোগেন মন্ডল সহ আরো অনেকে। একটা সময় শান্তিপূর্ণ, কিন্তু কিন্তু হঠাৎ কি যে হলো কেউ জানে না। হাজার হাজার মুসলিম লোক এই সমাবেশে এসে উপস্থিত হলো। কলকাতার প্রতিটি রাস্তা, প্রতিটি কোণা যেন অস্থির হয়ে উঠেছিল। দাঙ্গার খবর আসছে। মানিকতলা, চিত্তরঞ্জন এভিনিউ, বিরোধ স্ট্রিট, শিয়ালদহ, টেটি বাজার, চিতপুর, রিপন স্ট্রিট, বউবাজার, মল্লিক বাজার, সেন্ট্রাল এভিনিউ, পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিট, বেহালা, বটতলা, দমদম, উত্তর কলকাতা, যুগীপাড়া, বরপাড়, সার্কুলার রোড, নারকেলডাঙ্গা, ষষ্ঠীতলা, জাকিয়া ব্লুজ, মৌলালি, বেঙ্গল ক্লাব, এন্টালি। কলকাতার সর্বত্র হিন্দুদের ওপর হামলা হচ্ছে। আর এসব কোথায় ঘটছে? কলকাতার সেই সকল অঞ্চলে যেখানে হিন্দুদের আধিপত্য ছিল। রাজাবাজারে একটি মাংসের দোকানে হিন্দু মেয়েদের হত্যা করে তাদের নগ্ন দেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। হিন্দু মেয়েদের ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে, উলঙ্গ করে রাস্তায় দৌড় করানো হয়েছে। শিয়ালদহের কাছে যে ভিক্টোরিয়া কলেজ আছে, সেখানে 4টি মেয়েকে ধর্ষণ করে তাদের নগ্ন নিথর দেহকে জানলার শিখে বেঁধে রাখা হয়েছে। হত্যার পর তাদের বক্ষ দেশ কেটে দেয়ালে টাঙিয়ে দেওয়া হলো, যাতে রাস্তার লোক দেখে ভয় পায়। আর ভিক্টোরিয়া কলেজের হলেই হলো এই নৃশংস হত্যাকাণ্ড। লিচু বাগানের বস্তিতে 700 থেকে 800 উড়িয়া হিন্দু শ্রমিককে পাশবিকভাবে মেরে ফেলা হয়েছিল। অভিনেতা ছবি বিশ্বাসের বাড়ি দরজা ভেঙে লুট করা হলো। ঐতিহাসিক জমিদার সরকারের জ্যেষ্ঠ পুত্রকে নির্মমভাবে হত্যা করা হয়, নাতি কোনো রকমে পালিয়ে গেছে। ভীমচন্দ্র বিহার ব্যবসায়ী মিশন বিহার সন্তানকে হত্যা করা হলো। অবাধে লুট চলছে, পুলিশ দেখেও দেখছে না। সোনার দোকান লুট করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, রেশনের দোকান লুট হচ্ছে, গলিতে গলিতে পিছন থেকে ছুরি মেরে দিচ্ছে। শুনলাম
শুনলাম আজ ভোর 4:30 নাগাদ বেলেঘাটায় দুই বিহারি দুধওয়ালাকে রাস্তার মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি মৌলানা আকরাম খান তার প্রতিবেশী মিস্টার বিকে রায়ের পরিবারের সমস্ত সদস্যকে মুসলমান জনতার হাতে তুলে দিয়েছিলেন। তার চোখের সামনেই তাদের হত্যা করা হয়েছিল এবং সেটি তিনি ব্যালকনিতে বসে দেখেছিলেন। রাজা দেবেন্দ্রনাথ মল্লিক ও কুমার কার্তিক চন্দ্র মল্লিকের অগাধ ধন সম্পত্তি লুট করে নিল। কলকাতার প্রাক্তন মেয়র আনন্দীলাল মন্ডলের বিপুল ধনরাশি লুট করা হলো। পুলিশ সেনকে হত্যা করা হলো। চৌরঙ্গ স্কয়ারের চারপাশে পুরুষ নারী এবং অসংখ্য শিশুর শব্দ দেখা গেছে। আকাশে শকুন উঠছে। ওরা কি ছিল? মুসলিম কি করে গেছে? ওদের মাথায় ফেস ছিল। ওরা স্লোগান দিচ্ছিল, আজাদি ভাই আজাদি। হিন্দুর রক্তে রাঙা করে দিতে হবে কলকাতার পথ, রক্ত গঙ্গা বইয়ে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রাম ফেরানো রক্তরাদে কেঁপে উঠলো আকাশ বাতাস। একটা সাম্প্রদায়িক বিদ্বেষ অন্ধকার রাস্তাঘাট থেকে লাফ দিয়ে একটা শহরকে গ্রাস করছে। মাথা রক্তক্ষরণ, আগুন আর অগ্নিগোলক একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। যে যার মতো পালাচ্ছে, শুধু পালাবার জন্য নয়, জীবন বাঁচাবার জন্য। মরেছে কে? কে মরেছে? কোনো বড় লোক মরেছে? কোনো হিন্দু বলো, কোনো মুসলমান বলো, মরেছে না। মরেছে গরিব, মরেছে খেটে খাওয়া সাধারণ শ্রমিক, মরেছে রিক্সাওয়ালা, মরেছে সাধারণ লোক। তাদের বাঁচাবার কথা ভেবেছো তোমরা? তাদের বাঁচাবার কথা ভেবেছো তোমরা? ভেবেছো? 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 ওদের বাচ্চারা কথা ভেবেছো তোমরা? ভেবেছো? ভেবেছো তোমরা? ভেবেছো তোমরা? তাদের বাঁচানোর কথা ভেবেছো তোমরা? ভেবেছো? ভেবেছো তোমরা? ভেবেছো তোমরা? ভেবেছো তোমরা? ভেবেছো তোমরা? ভেবেছো তোমরা? ভেবেছো তোমরা? ভেবেছো? ভেবেছো তোমরা? ভেবেছো? ভেবেছো? ভেবেছো তোমরা? ভেবেছো তোমরা? তুমি কি মুসলিম? কে? হ্যাঁ, তুমি হিন্দু? হ্যাঁ। ভয় পেও না, আমি খোদার নামে শপথ করছি তোমার কোনো ক্ষতি আমি করবো না। তোমার কেন কারো সামান্যতম ক্ষতি আমি করতে পারবো না। করলে খোদার কাছে গুনাহ হয়েছে। কতদিন হয়েছে এখানে এসেছো? তা 2 দিন হয়ে গেছে। কিছু খেয়েছো? না, খাবার নেই, জল নেই, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। তবে কেন এলে এখানে? বাঁচতে। তুমি? আমিও বাঁচতে। হ্যাঁ, সবাই বাঁচার জন্য ছুটছে। এখন দেখো, তোমার আর আমার মধ্যে জাতের কোনো পরিচয় নেই। না হিন্দু নেই, না মুসলিম নেই, না পুরুষ নেই, না নারী নেই। আমরা দুজনই মানুষ, কেবলই বাঁচতে চাইছি। তুমি আমাকে মারতে চাইছো না, আমিও না। কিন্তু এই দাঙ্গা কাদের স্বার্থ সিদ্ধির জন্য, কাজের পাঠাতে। কতগুলো রক্ত খেকো মানুষ আগুন নিয়ে খেলা করছে, রক্তক্ষয় উৎসব করছে, মানুষ হত্যার উৎসব। আগুন দেখেছো? আগুন। এখন কি করা যায়? আত্মহত্যা ছাড়া কোনো পথ কি খোলা আছে? তুমি না এখানে বাঁচার জন্য এসেছিলে? যখন ওকে মারতে এসেছিল তখন আত্মরক্ষার কথাই মাথায় এসেছিল। এখন যখন আর কোনো উপায় নেই, মরাটাই সঠিক বলে মনে হচ্ছে। তা যাও না, ওদের সামনে গিয়ে দাঁড়াও না। মরবে, ওদের বাঁচতে গেলে কেন? দাঁড়াও। আমার কাছে একটু চিড়ে আর জল আছে, এটা খাও। বৃষ্টি নামবে, আগুন নিভে যাবে। না, এই আগুন বৃষ্টিতে নিভবে না। এই আগুন মানুষের হিংসার। মানুষ এই আগুন নেভাতে পারবে। এই আগুন বৃষ্টিতে নিভবে না। এই আগুন মানুষের হিংসার। মানুষ এই আগুন নেভাতে পারবে। এই আগুন বৃষ্টিতে নিভবে না। এই আগুন মানুষের হিংসার। মানুষ এই আগুন নেভাতে পারবে। এই আগুন বৃষ্টিতে নিভবে না। এই আগুন মানুষের হিংসার।
পিস্তল দিয়ে বুড়িবালামের তীরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাঘাযতীন, সেই পিস্তল কে পৌঁছে দিয়েছিল জানিস? আমার কাকা বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় রোডা কোম্পানি থেকে পাউজার পিস্তল লুট করেছিল। কতবার ইচ্ছে হয়েছিল নেতাজির বাহিনীতে যোগ দিই, কিন্তু যোগ দেওয়া হয়নি। কিন্তু 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেছিলাম। মা কালীর মূর্তি প্রতিষ্ঠা কবে করেছিলে দাদা? 1935। 1937 সালে ঘটা করে মায়ের পূজা শুরু করি। সেই বছরই অনুকূল কাকা মারা গেল। একদিন স্বপ্ন দেখলাম মা পূজা চায়, তাই 5টি তীর্থের মাটি এনে মায়ের বেদি তৈরি করলাম। প্রতি অমাবস্যায় এখানে বলি দিই। কাকার স্মৃতিতেই অস্ত্র পূজা শুরু করেছি। আর ভাসানের দিন তরবারি মিছিল, শয়ে শয়ে তরবারি উঁচিয়ে এলাকার ছেলেরা মিছিল করত। জয় জয় কালী মাই কি, জয় কালী মাই কি। দাদা! গোপাল দাদা! গোপাল দাদা কোথায়? গোপাল দাদা! গোপাল দাদা! গোপাল দাদা, শুনেছি দাঙ্গা লেগেছে। মুসলমানেরা হিন্দুদের বাড়ি আক্রমণ করছে। হিন্দুরা কি করছে? হয়তো তারাও লড়ছে। আসলে ভাইয়া, হিন্দুদের মেরুদণ্ড আছে, যে অস্ত্র তুলবে সে তো কবেই বিক্রি করে দিয়েছে ব্রিটিশদের পায়ে। টানা 48 ঘন্টা ধরে হিন্দুদের উপর অত্যাচার চলছে, ধর্ষণের তাণ্ডব লীলা মানাচ্ছে ওই মুসলমানেরা। এরপরও আমরা হাতে হাত রেখে বসে থাকবো? না না, আমিও শুনেছি হিন্দুদের সিনেমা হল, দোকান, হোটেলে মুসলিম গুন্ডারা চড়াও হয়ে লুট করছে। আগুন লাগিয়ে দিয়েছে হিন্দুদের বাড়িতে। হ্যাঁ, আমিও শুনেছি পাকিস্তানের এপাশ থেকে নাকি হাওড়া ব্রিজের পাশ থেকে নাকি পাকিস্তান, আর ওপাশ থেকে নাকি ভারত হবে। গোলক বিহারী মজুমদার নামে একজন নাকি পুলিশ অফিসার রিপোর্ট করেছেন কলকাতায় একটি কসাইখানায় নগ্ন হিন্দু মেয়েদের লাশ ঝুলে থাকতে দেখা ছি! ছি! হিন্দুরা চুরি করে থাকুক। না না, অনেক হিন্দু বাড়ির ছাদ থেকে মুসলমানদের গায়ে গরম জল ফেলেছে। এই খবরটা সুরাবউদ্দিন ছাড়া কেউ দিতে পারে না। আমাদের ডান বামপন্থী নেতারা মুসলিম তোষণ করে চলেছে। ওদেরও বদান্যতা আছে এতে। গোপাল দাদা, আজ তুমি পারবে এই কলকাতার হিন্দুদের রক্ষা করতে। রক্ষা করো দাদা, রক্ষা করো। না, আর চুপ বসে থাকা যায় না। এই হিংসার প্রতিরোধ করতেই হবে। হিংসার বদলে হাতে অস্ত্র তুলে নিতে হবে। হিন্দুদের বাঁচাতে আজকেও এগিয়ে আসুক বা না আসুক, বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের এই ভাইপো গোপাল পাঠা এগিয়ে আসবে। আমি আছি দাদা তোমার সঙ্গে। যুগল চন্দ্র, তুমি? হ্যাঁ, আমি যুগল চন্দ্র ঘোষ। আর দাদা, শুধু আমি নয়, বসন্ত, বিজয় সিনহা, ভানু বোস আর সকলে তোমার সঙ্গে আছে। আজ কলকাতার সমস্ত বাঙালি, বিহারি, উড়িয়া, পাঞ্জাবি হিন্দুরা একসঙ্গে লড়াই করবে। কার কার কাছে পিস্তল আছে? আমাদের কাছে আছে। আচ্ছা, শুধু পিস্তল হলেই হবে না, আমাদের গুলি কম আছে। সবাই সঙ্গে লাঠি ধরো, ধরো, তুলে নাও, হাতে লাঠি নাও, ধরো, 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 লাঠি নাও। নাও তলোয়ার, ধরো। আচ্ছা আচ্ছা, অ্যাসিড বোমা আছে কারো কাছে? দাদা, আমি বানিয়ে দেবো। বেশ বেশ, তাহলে লেগে পড়ো সকলে। সমস্ত ব্যায়াম সমিতির খবর পাঠিয়ে দাও। আজ হিন্দুদের বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। হিন্দুদেরকে হিন্দুদের জন্য লড়াই করতে হবে। যারা হিন্দু মেয়েদের ইজ্জত নিয়েছে, যারা হিন্দুদের হত্যা করেছে, তাদের খুঁজে খুঁজে বের করে বলি দিতে হবে। যাও যাও, খুঁজে বের করো। ওরা কলকাতাকে পাকিস্তানের অংশ করে নিতে চায়। হ্যাঁ দাদা। যা কখনোই হতে দেওয়া যাবে না। হ্যাঁ, তবে মনে রাখবে, নিরাপরাধ মুসলমানের গায়ে যেন একটা সূচনা বটে। আচ্ছা দাদা, কেউ মুসলিম নারী, শিশু ও বয়স্কদের স্পর্শ করবে না। হ্যাঁ দাদা, আমাদের লড়াই দাঙ্গাবাজ মুসলমানদের বিরুদ্ধে। যতদিন ওরা বেঁচে আছে, ততদিন আমাদের লড়াই চলবে। কিন্তু আমাদের যে অস্ত্র কম। আমাদের অস্ত্র কম, কিন্তু আমরা 800 হিন্দু ও শিখ ভাইয়ের একসঙ্গে আছি। পাল্টা মার দেওয়ার সময় এসেছে।
বর্বরতার দ্বারাই বর্বরতা দমন করতে হবে। তবে মনে রাখবে, মারবে মানে আজ মরা করবে না, একেবারে খতম করে দেবে। একজন হিন্দু মরলে 10 জন মুসলমানকে হত্যা করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, মাতরম। 1946 সালে সেই দাঙ্গার ভয়াবহতা আজও আমার চোখের সামনে স্পষ্ট। কলকাতার রাস্তায় রক্ত, আগুন আর মৃতের ছায়া। তখন কেউ মানুষ ছিল? সব পশু হয়ে গেছে, পশু। এটা কি করে হতে পারে? ভাবলেই ভয় লাগে। হিন্দু মুসলমানের বিভেদ যেন এক মহা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল। তখন কেউ বুঝতে পেরেছিল দাঙ্গায় আসল চেহারা কি হতে চলেছে? তখন আমি হিন্দু না মুসলিম এই প্রশ্ন কি সামনে এসেছিল? তখন আমি মানবতা দেখছিলাম। প্রতিটি রক্তাক্ত মুখ, প্রতিটি ক্ষত বিক্ষত শরীর, সবগুলো যেন এক হয়ে যাচ্ছিল। হরেন ঘোষ দেশভাগের ব্লুপ্রিন্ট নিয়ে এসেছিল গোপাল মুখার্জির কাছে। আসলে যা ছিল হিন্দু নিধনের ব্লুপ্রিন্ট। বহুদিন হরেন ঘোষকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শোনা যায় তাকে মেরে তার দেহটাকে টুকরা টুকরা করে কেটে এই পাটের চিনির বস্তায় মুড়ে ট্রাঙ্কে ভরে ফেলতে গেছিল। আর ফেলতে গিয়েই ধরা পড়ে যায় লীগের পোষা গুন্ডা মুন্না পেশোয়ারি। বস্তির পর হিন্দু বস্তিতে আগুন জ্বালিয়ে দিয়ে একেবারে রক্ত গঙ্গা বয়ে দিয়েছিল। 17ই আগস্ট সেই ভয়াবহ দিনটাকেও কিন্তু থামতে চাই না। শহরটা একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল। এদিকে ওই সামরিক বাহিনী তখনও চুপ পড়েছিল, কিচ্ছু করতে পারছিল না। আর যখন তারা এসে পৌঁছালো তখন কলকাতাটা একেবারে রক্তে স্নাত হয়ে গেল। বিকেল বেলা সর্বত্র সৈন্যরা ছড়িয়ে পড়েছিল। আর ওই একদিন 18ই আগস্ট হিন্দু ও শিখরা একত্রিত হয় মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। লোহার রড, তরোয়াল, আগ্নেয়াস্ত্র কোনো কিছুই বাদ রাখে না। মনে হচ্ছে মানুষ যেন যুদ্ধের মধ্যে হারিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছুই তো মানুষকে আটকে রাখতে পারে না। প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত এক একটা মৃত্যু, এক একটা দাঙ্গার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। এরা কি জানতো রাতের অন্ধকারে প্রতিরোধ শুরু হবে? বাস ও ট্যাক্সি ভর্তি শিখ ও হিন্দু ভাইরা লোহার রড, তলোয়ার, আগ্নেয়াস্ত্র নিয়ে নিজেদের জীবন রক্ষার জন্য প্রতিরোধ শুরু করে দিল। প্রতিটা অস্ত্র পাথরের মতো। শহরটা উড়ে যাচ্ছে, সেখান থেকে কেউ ফিরে আসবে কিনা জানি না। সেই দাঙ্গা, সেই সংঘাত 1 সপ্তাহ ধরে শুধু বাড়তেই থাকে। হিন্দু নিধন যজ্ঞে গান্ধীর নীরবতা আমার রক্ত গরম করে দিচ্ছে। কেন নেহেরু চুপ আছেন? কেন গান্ধী চুপ আছেন? আমি মহাত্মা গান্ধী। গোপাল, আমার কাছে অস্ত্র সমর্পণ করো। যখন দাঙ্গা হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? কেন তখন নীরব ছিলেন? কেন তখন কোনো ভূমিকা নেননি? যতদিন পর্যন্ত মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ না থামাচ্ছে ততদিন পর্যন্ত আমি একটা সূর্য ত্যাগ করব না। দরকার পড়লে আমি নেতাজির পায়ে অস্ত্র সমর্পণ করব, কিন্তু আপনার কাছে নয়। আমি লীগের ছাত্র সংগঠনের প্রধান জিজি আজমিরি, আর উনি হলেন মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্য শেখ মুজিবুর রহমান। আমরা আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি আপনার আক্রমণ বন্ধ করুন। এবার আপনি শান্ত হন। মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন আগে মুসলিম লীগ অস্ত্র ত্যাগ করুক, হিন্দুদের হত্যা বন্ধ করুক, তবেই আমি থামবো। 21শে আগস্ট
বাংলাকে ভাইসরয়ের শাসনের অধীনে নিয়ে আসা হলো। ভাইসরয় সুরাবর্দী ও মুসলিম লীগকে বরখাস্ত করল। এটা কি হলো? সেই দাঙ্গার ভয়াবহতা, শহরের মানুষ হেরে গেল। 5টি ব্রিটিশ সৈন্যরা ব্যাটালিয়ন পাঠালো, আর ভারতের সেনারা আরো 4টি। কিন্তু কি হলো? সেনাদের এত দেরি হলো কেন আসতে? এটা ভাবতেই অবাক লাগে। কিন্তু কি অদ্ভুত, পুরো শহর যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তখন পুলিশের কাছে কেন কোনো রিপোর্ট নেই? কারফিউ রাত 6টার সময় শহরের ওপর চাপানো হয়েছে। এসব এলাকা যেন যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেছে। শহরের সব জায়গায়, প্রধান রাস্তাগুলিতে পুলিশ বাহিনী দাঁড়িয়ে মাটির নিচে ছড়িয়ে পড়া আক্রমণ রোধ করার জন্য রাত 8টা নাগাদ নজরদারি শুরু হলো। কিন্তু কিন্তু তা কি যথেষ্ট ছিল? না না, কখনোই নয়। এমন একটি শহর যেখানে রক্তে মিশে আছে সম্পর্কে ধরা। হাওড়া ব্রিজে মানুষগুলো নয়, সেখানে স্বপ্ন, আশা আর মানবতা শুধু পালিয়ে যাচ্ছিল। স্টেশনগুলি ভরে উঠছিল, মানুষগুলি ছুটছিল, কিন্তু কোথাও ছিল না কোনো নীড়। দিনের পর দিন অগণিত মানুষের ঢেউয়ের মতো পালিয়ে যাওয়া। তারা কি জানতো কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ? আর সেই সময় মুখ্যমন্ত্রী সুরাবুদ্দিন, হ্যাঁ সেই সময়কার মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো নির্দেশ দেননি, শুধু চুপচাপ বসেছিলেন। একটা বিশৃঙ্খলা অবস্থা, রাস্তায় বিক্ষুব্ধ দাঙ্গাবাজদের দখলে, এদিকে অস্ত্র আর মানুষের হুঙ্কার। সমস্ত দালানগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বাতাসে ধোঁয়া ভরে উঠেছে। 22শে আগস্ট, হ্যাঁ 22শে আগস্ট দাঙ্গা শেষ হলো, কিন্তু শহরে লেগে থাকা রক্তের দাগ, ক্ষতর চিহ্ন, তাকে আদৌ কখনো মুছে যাবে? হাজার হাজার লোককে শুধু হত্যার শিকার হয়েছে। কি জানি কিছু সূত্র মারফত আমি খবর পেয়েছি, মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। কত মানুষ নিহত হলো, তাকে আদৌ গণনা করা সম্ভব? 3500 লাশ এখন অব্দি গণনা করা হয়েছে। আর কত লাশ ওই হুগলি নদীতে ভেসে গেছে, আর কত লাশ আটকে আছে ওই হাইড্রেন গুলোতে, কত লাশ দাঙ্গার আগুনে দাউ দাউ করে চলে গেছে, আর 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 কত লাশ তাদের আত্মীয়রা তুলে নিয়ে গিয়ে সৎকার করেছে। তার হিসেব কেউ জানে না। সেনাবাহিনীর অনুমান 7,000 থেকে 10,000 লোক খুন হয়েছে এই দাঙ্গায়। শহরের রাস্তার একটিরও দরজা বা দেওয়াল আস্ত নেই। প্রত্যেকটি দোকানের দরজা ভেঙে লুট করা হয়েছে। গুন্ডারা যা লুট করতে পারেনি তা রাস্তায় ছড়িয়ে দিয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে আছে লাশ, টাটকা লাশ, পচা লাশ। কারো হাত নেই, কারো পা নেই, কারো মুখ নেই, কারো পা নেই। অঙ্গহীন লাশ, থেতলে যাওয়া লাশ, গাদায় পড়ে থাকা লাশ, শুধু লাশ আর লাশ। এটা ছিল একটা সংগঠিত দাঙ্গা, বন্যা হিংসা, বন্যা পরিকল্পনা। খুনিরা একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল, মনে হয়েছিল হত্যার কোনো সীমা নেই। সেখানে একের পর এক বিশ্ব খেলার আয়োজন চলছিল। 72 ঘন্টা, শুধু 72 ঘন্টার মধ্যে 5,000 মানুষ খুন হলো, আর 1 লক্ষ মানুষের গৃহহীন হলো। কলকাতার রাজপথ হয়ে উঠল মৃত্যুপুরী। মৃত লাশ গুলিকে ঠেলা গাড়ি করে নিয়ে যাচ্ছি। লাশ নেবে গো, লাশ নেবে গো, লাশ নাও, লাশ নাও, লাশ নাও, সরকারগুলো নাও, লাশ নাও। দীর্ঘ ছুরি কার সপ্তাহ, এটা সেই সপ্তাহের নাম। প্রতিটি ছুরি, প্রতিটি রক্ত, প্রতিটি চিৎকার।
কলঙ্ক ইতিহাসের পাতায় কি কলঙ্ক চিহ্নিত হতে চলেছে। আর ওই গোপাল বানা ছিলেন বলে ওই টানার ট্যাঙ্ক আছে, ওই হাওড়ার ব্রিজ আছে, এই শিয়ালদহ স্টেশন আছে, এই কলকাতা আছে, আমি আছি আর তুমি আছো। এটা কি সন্ত্রাসবাদ নাকি পথহীন একটা প্রতিশোধকারী ভয়ঙ্কর একটা ধারাবাহিকতা? এখানে শুধু মৃত্যু, ক্ষতি আর ধ্বংস নাকি পুরো সমাজটাকে নড়িয়ে দিল? এক সপ্তাহে শহরটা কি হারালো, আর কত রক্ত দরকার ছিল? প্রশ্নগুলো থাকবে, কিন্তু উত্তর কে দেবে? কে কে দেবে? কে? রক্ত উড়ন্ত শোষণের জন্য রাজপথে মজুদ হাজার হাজার লাশের দেহ, লাশ নেবে লাশ, লাশ নেবে লাশ। নমস্কার, সবিতা চ্যাটার্জি। নমস্কার, অঙ্কিত সাউ। মিনু মল্লিক। নমস্কার, রাজদীপ সাহা। নমস্কার, বর্ণালী কর্মকার। নমস্কার, বিনা কর্মকার। নমস্কার, সোমা মজুমদার। নমস্কার, শুভায়ন সিংহ রায়। এই নাটকের সাক্ষী থাকলেন খুব অল্প সময়ের মধ্যে, বলা যায় 6টা থেকে 7টা মাত্র রিহার্সালের মধ্যে দিয়ে এই প্রোডাকশনটা আমরা তৈরি করেছি এবং প্রত্যেক দিনই প্রায় এখানটা আমরা 3-4 ঘন্টা ধরে রিহার্সাল করে এই জায়গাটার জন্যই যেন প্রস্তুত করে আমরা মঞ্চটা তৈরি করে এই জায়গায় আমরা রিহার্সাল দিয়ে তৈরি করেছিলাম। এবার কিরকম হয়েছে সেই সময়ে আমরা তুলে ধরতে পারলাম কি পারলাম না সেটা আপনাদের কাছেই প্রশ্ন থাকবে। আসলে কিরকম লাগলো এটা বলা ঠিক হবে না, কিন্তু এই সময়টাকে আমরা সেই জ্যান্ত করে তুলতে পারলাম কিনা সেটাই হলো প্রশ্ন থেকে যাবে আপনাদের কাছে, যে উত্তর কে দেবে এটাই হলো আমাদের শেষ থাকবে আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা যদি একসঙ্গে আপনারা যদি সবাই আসেন, আমরা কিন্তু একসঙ্গে ছবি তুলে রাখি, তবে একসঙ্গে। কেমন লাগলো যদি কিছু বলেন? হ্যাঁ, ভালোই লেগেছে, খুব সুন্দর হয়েছে। ওই ছোট্ট জায়গার উপরে ওই এরকম একটা সিম্বলিক ইয়েকে তৈরি করা, এটা যথেষ্ট মানে একটা তোমাদের একটা বলা যেতে পারে অদ্ভুত শৈলতার প্রমাণ দিয়েছে। আর নাটকের যে প্রেক্ষাপট তোমরা তৈরি করেছো সেটা তো 1946 সালের প্রেক্ষাপট ঠিকই। এখন ব্যাপার হলো সেইটাকে ছোট ছোট মানে এর মধ্যে ঘটনার মধ্যে দিয়ে সামান্য সময়ের মধ্যে যেভাবে তুলে ধরেছ, যথেষ্টই তার মধ্যে থেকে এটা আন্দাজ করা যায় সেই সময়ে কি ঘটেছিল এবং তার যে ব্যাপকতা ছিল সেটা কিছুটা আন্দাজ করা যায়। এখন এইটা যদি হয়তো বা বড় মঞ্চে করা যায় এবং আরো বেশি সংলাপ, আরো বেশি ঘটনার পরিপ্রেক্ষিত যদি আনা যায়, হয়তো আরো ভালো লাগতে পারে। কিন্তু ছোটর মধ্যে তোমরা যেটা করেছো, ইট ইজ রিয়েলি ইউনিক অ্যান্ড মানে অ্যামেজিং। আপনাকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। না না, অসংখ্য ধন্যবাদ তো তোমাদের। তোমরা যে এরকম একটা জিনিস নিয়ে ইয়ে করেছো, তার মানে হচ্ছে গিয়ে তোমাদের মাথার মধ্যে এই একটা এত বড় একটা সমস্যা, সেইটা সম্পর্কে এই যে চেতনাটা আছে, এটাই তো বড় কথা। এর থেকে বড় তো আর কিছু না। আমরা সবাই আছি পৃথিবীতে, সবাই। আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন আমাদের। আমি আসলে
এখন তো রিটায়ার্ড লোক, এক সময় আমি এই জাতীয় গ্রন্থাগারে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছি। 5 বছর আগে আমি রিটায়ার করে গেছি। এখন আমি বেহালায় একটি অ্যাপার্টমেন্টে থাকি, বেহালাতে। তো এমনি আমি তো মানে এইসব ব্যাপারে অত্যন্ত, আমি তো নাটক মানে দেখতে গেলে 365 দিনই আমি নাটক দেখি। মানে তখন থিয়েটারে আমি 365 দিনই সন্ধ্যা 6টা পেরোলেই আমাকে দেখতে পাবেন, হয় ওখানে, না হয় মুক্তাঙ্গনে, না হয় আরো বহু থিয়েটার, মানে সে যেখানে যেখানে যত কলকাতায় যত থিয়েটার আছে আমি সব জায়গাতেই যাই। তোমার কেমন লাগলো আজকে বলো? ভালো লেগেছে। হ্যাঁ, তোমার নাটক প্রথম দেখলাম, আর ওই যে তোমরা এক ডাক্তারের মৃত্যু নিয়ে যেটা করেছিলে আমি গল্প শুনেছিলাম। হ্যাঁ, আমি যেতে পারিনি বাবা, ও গেছিল আর ওর দিদি গেছিল। খুব ভালো ইয়ে হয়েছে সত্যি। হ্যাঁ, এটা যে তোমরা যে করছো, এটা আমার খুবই, আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি খুব ভালো লেগেছে। তোমরা চালিয়ে যাও, আরো মানে ইতিহাসটাকে টেনে টেনে তোমরা লোকের মানে মানুষের সামনে নিয়ে এসো, এটাই আমি আশা করবো। বুঝলে, খুবই ভালো। চোখে পাতা ফেলার টাইম পাইনি আমি, কারণ মনে হচ্ছিল পাতা ফেললেই মনে হচ্ছে কোনো সিন মিস হয়ে যায়। দারুণ লেগেছে, অসাধারণ। আমরা যেটা দেখতে পাইনি এতদিন, সেটা আজকে দেখতে পেয়েছি। খুব সুন্দর হয়েছে। এই জিনিসটা আজকে ফুটিয়ে তুলেছে। এতদিন রিহার্সাল করার পরে আমি যে প্রথম রিহার্সাল দেখেছিলাম বেঁধে গিয়েছিল, আজকে কিন্তু পরিষ্কার ভাবে সুন্দর ভাবে আমি দেখতে পেয়েছি আজকে। এটাই আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো আপনার নাটকটা দেখে? নাটকটা এমনিতে খুব প্রাসঙ্গিক, ওভারঅল নাটক ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। খুব ভালো লেগেছে। আমি এমনিতে বাংলা ছাত্র, আর ইতিহাস আমার খুব মানে পছন্দের বিষয় ছিল। তা একটা ঐতিহাসিক বিষয় এটাকে তুলে ধরার জন্য, ঐতিহাসিক বিষয়টাকে সামনে আনার জন্য খুব আরো বেশি ভালো লাগলো। এটাকে আরো মানে মানুষের সামনে যদি নিয়ে যাওয়া যেতে পারে আরো ভালো লাগবে। কিছুদিন আগে আমাদের এরকম একটা হাতে গ্রামে ঘটনা ঘটেছিল, কিন্তু সেগুলো চিপে দেওয়া হয়, তো সেগুলো আসে না, সামনে আসে না। এইরকম ঘটনা নিয়ে যদি কোনো নাটক বা কোনো লেখালেখি হয় বা সেটা যদি সামনে আসে, সবাইকারই ভালো লাগবে আমার জ্ঞান। এবং গোপাল পাঠা তো একটা ইতিহাসে প্রসিদ্ধ নাম, চন্দননগরে আমাদের অধিকারী মানুষ। খুব ভালো লেগেছে। আরো হোক এরকম নাটক, এটাই চাইবো আমি তো বিশেষ করে চাইবই ভালো হোক। আপনাদের রবীন্দ্র নাট্যায়ুধ আরো দীর্ঘায়ু কামনা করব, আরো বছরের পর বছর তারা ভালো ভালো ক্রিয়েশন দিক, আমরা যাতে অনেক দূর থেকে এটা দেখার আগ্রহ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। নাটকটি বিষয়বস্তু তো খুবই ভালো, কারণ বর্তমান সময়ে এই নাটকটি বিভিন্ন প্রেক্ষাগৃহে উপস্থাপন হলে খুব ভালো হয়। কারণ এটা বর্তমান সময় যেসব ঘটে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে ধর্ম নিয়ে, তা সেটা জন্য উপযুক্ত সময় এই নাটকটা প্লে করা। তার মোট কথা নাটকটি খুবই ভালো, এবং উদ্দেশ্য এবং নাটকের স্পিড ভালো আছে, স্পিডটা ভালো আছে, খুবই ভালো আছে। এমনি খুব ভালো লেগেছে। নাটকটা দেখে খুব ভালো লেগেছে, প্রথম থেকেই দেখেছি। তবে একটাই কথা বলি, এটা তো ইতিহাসের পাতা থেকে তুলে নেওয়া, তো আমার মনে হয় এখানে মানে দায়িত্বটা অনেক বেশি। একটু ভুল হলে বা একটু কিছু হলে তখন দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। এমনি সব ঠিক ছিল। স্যার বললেন যে 7 দিনের রিহার্সালে এটা খুব ভালো হয়েছে, আর আমার খুব ভালো লেগেছে। আপনার নাটকটা দেখে কেমন লাগলো? সবার প্রথমে একটাই কথা বলবো
ইতিহাসের এমন একটা পৃষ্ঠাকে আজকে এখানে উন্মোচন করেছে যেটা আমাদের অন্তকে 90 থেকে 95% লোকের অজানা। মানে মানে ইতিহাসে এমন একটা সময় এসেছিল যেই সময়টা হিন্দুদের উপরে একটা বৈষম্যমূলক আচরণ, রক্তাক্ত একটা ইতিহাস, যেটাকে আমরা খুব কম লোক পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা, মানে ইতিহাসে পাঠ্য বইতে থেকে আরম্ভ করে খুব কম জায়গায় আছে। এখানে গোপাল পাঠার যে চরিত্রটা, যার জন্যে আজকে কলকাতা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে, তার না হলে কিন্তু এই পশ্চিমবঙ্গটাও আজকে বাংলাদেশে থাকতো, এবং ওখানে যে বর্তমান সময়, সেই সময়ের মানে শিকার হতাম আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা নাটক আমরা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং নাটকের মানে গতি যেটাকে আমরা বলবো, সেটা খুব ভালো আছে। একটু বোধহয় একটা জায়গা আমার চোখে পড়েছে, যেটা না বললেই নয়, দু একজনের স্পিডটা একটু কম লেগেছে। হ্যাঁ, সেই জায়গাটা, ঘাটতিটা পূরণ করতে পারলে আশা করি দর্শকের কাছে এটা একটা বিশাল পাওনা হবে, আমার বিশ্বাস। কারণ দর্শক এই গোপাল পাঠাকে সেইভাবে কখনো দেখেছে বলে আমার মনে হয় না, বা ইতিহাসে বা কোনো নাটকে, আমি তো এত নাটক দেখেছি, গোপাল পাঠাকে নিয়ে এইভাবে কোনো নাটক এখনো পর্যন্ত আমি দেখিনি। সেদিক থেকে অবশ্যই একটা বিশাল মাইলস্টোন হবে। আশা করি এই নাটকের সার্থকতা মানে জনগণের ভীষণ একটা এফেক্ট করবে। আমি সাম্যের কথা বলবো না, আমি একটাই কথা বলবো, প্রত্যেকটা মানুষ যেন মানুষের মতো মানুষ হয়, কারণ সাম্য ওইখানেই আসে। ঠিক আছে, নমস্কার, আমি শুভায়ন। আমি আজকে এই রক্তস্নান নাটকের জন্য এখানে উপস্থিত হয়েছি। তো এই নাটকের গল্পটা আমি শোনার পর ভীষণভাবে নিজেকে রিলেট করতে পারছি। তার কারণ কোথাও না কোথাও এই ঘটনার একটা সূত্রপাত আমি এখন যেখানে বসবাস করি সেই অঞ্চল নিয়ে, অর্থাৎ মধ্য কলকাতা নিয়ে। এবং স্বাধীনতার প্রাককালে যে দাঙ্গা আমি আমার দাদুর মুখে ছোটবেলা থেকে শুনে এসেছি, সেই দাঙ্গাই হলো এই নাটকের প্রধান বিষয়বস্তু। যার ফলে আমি কোথাও না কোথাও আমার দাদুর কথাগুলো মনে পড়ছে এবং এই নাটকটাকে ভীষণভাবে নিজের মনে করছি। ছেড়ে দাও, ঠিক আছে? জল নেই, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। এখানে এলে কেন? বাঁচতে। তুমি? আমিও বাঁচতে। পিস্তল দিয়ে বুড়িওয়ালার তীরে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন বাঘাযতীন। বিপ্লবীদের হাতে সেই পিস্তল পৌঁছে দিয়েছিল আমার কাকা। কে বলতো? অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়। খবর পেয়েছি সুরাবুদ্দিন মদত না থাকলে এটা হতে পারে না। আমাদের বাম ডান দক্ষিণপন্থী নেতারাও মুসলমান তোষণ করে চলেছে। এসেছে হিন্দুদের বাঁচাতে আর কেউ আসুক না আসুক, বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের এই ভাগ্নে গোপাল পাঠা এগিয়ে আসবে।
কি করছিস তোরা? কিসের দাঙ্গা? কিসের দাঙ্গা? কেন দাঙ্গা? কোন দাঙ্গা? মানুষকে মারার দাঙ্গা, রক্তের হোলির দাঙ্গা, মানুষকে নৃশংস ভাবে কুপিয়ে মারার দাঙ্গা। রাস্তায় লাশের পর লাশ পড়ে থাকার দাঙ্গা, ঘর থেকে মানুষকে বের করে এনে মেরে ফেলার দাঙ্গা, ঘরে ঢুকে মানুষকে মারার দাঙ্গা, আগুনে পুড়ে খাট হয়ে যাওয়ার দাঙ্গা। হ্যাঁ, এই কলকাতায়, ভারতের প্রথম রাজধানী এই কলকাতায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কলকাতায়, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের এই কলকাতায়, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই কলকাতায়, 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 কলকাতায়। হাই, এদিকে আয়, এদিকে এসো। ঝটপট সব রেলিংগুলো তুলে ফেল। আজ রাতের অন্ধকারে সমস্ত কাজ করে বুঝে পেতে হবে। এইগুলো নিয়ে সোজা চলে যাবি মোহাম্মদ কামালের কাছে, সব বলা আছে। তলোয়ার তৈরি করে দেবে। হ্যাঁ, তলোয়ার 16 তারিখের আগেই সমস্ত প্রস্তুতি তৈরি রাখতে হবে। এই, সরে যাবে। সমস্ত রেলিং গুলো খুলে নিবি। সেন্ট্রাল রেভিনিউ হ্যারাসের পরে যে মুসলিম চাচা আছে সেখানে ছেলেদের শান দিচ্ছে। ইনশাল্লাহ সব ঠিক থাকলে পাকিস্তান হবেই। মোহাম্মদ চাচা আমাদের জন্য অপেক্ষা হচ্ছে। এক একটি তলোয়ার আমাদের জন্য ন্যায় বিচার আনবে। 16ই আগস্ট আমাদের পাকিস্তান আদায়ের সংগ্রামের দিন। এই লড়াইয়ে আমাদের মুসলমান ভাইরা তাদের অধিকার ফিরে পাবে। তারা স্বাধীনতার জন্য লড়াই করবে, তাদের এই লড়াই বৃথা হতে দেব না। একটা তলোয়ার ওই হিন্দু কাফেরদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। ওদের মনে ভয় ঢুকিয়ে দিতে হবে, তলোয়ার ধুতে যাতে রক্তের অভাব না পড়ে। হ্যাঁ, হ্যাঁ, তলোয়ার ধুতে যেন রক্তের অভাব না পড়ে। চল চল। কারণ এটি ছিল 18তম রমাদান, 1365 হিজরি, জুম্মাবার, রমজান মাস। ইতিহাস বলেন না? অবশ্য ইতিহাস বইয়ে কতটুকুই বা লেখা থাকে। নেতারা নিজেদের সুবিধা মতো ইতিহাস লিখে রাখে, মুছে ফেলে, ভুলিয়ে দেয়। ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলে। আমরা পাগল হয়ে গেছি, আমরা পাগল হয়ে গেছি, আমরা পাগল হয়ে গেছি। এই লড়াই ভারতবর্ষের সমস্ত মুসলমানের লড়াই। এক একটা তলোয়ার, রাস্তার রেলিং দিয়ে তলোয়ার তৈরি হচ্ছে।
এক একটা তলোয়ার কেবল আমাদের প্রতিরোধের প্রতীক নয়, আমাদের আশার প্রতিরোধের ন্যায় বিচার পাওয়ার লড়াই। হিন্দু অফিসারকে সরিয়ে সেখানে মুসলমান অফিসারকে নিয়োগ করা হয়েছে। রিপন স্কোয়ারের রাস্তার রেলিং তুলে ধারালো অস্ত্র বানানো হলো। হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য কলকাতার মেয়র মুসলমানদের পেট্রোল তোলার জন্য রেশনে কুপন বিলি করলেন। লালবাগান মসজিদে অস্ত্রের সামনে হলো। ধর্মতলায় মুসলিম দাঙ্গা ও সমাজ বিরোধীদের এনে আশ্রয় দেওয়া হলো। ব্যারাকপুর ট্যাঙ্ক রোডে লরি লরি ইটের টুকরো এনে মজুত করা হলো। ৮ নম্বর জাকারিয়া স্ট্রিটের মসজিদ অস্ত্রের ভান্ডারে পরিণত করা হলো। দাঙ্গাবাজের যাতায়াতের সুবিধার জন্য আগাম লরি এবং গাড়ির ব্যবস্থা করা হলো। লাঠি, রড, তলোয়ার, কেরোসিন, পেট্রোল, মিথিলিনের স্প্রিট প্রত্যেকটি মুসলমানের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হলো। মুসলমানদের দোকানে পাকিস্তান শব্দটি লিখে দেওয়া হলো যাতে তারা আক্রমণের শিকার না হয়। রাত নিস্তব্ধ ছিল। রাতের অন্ধকারের আকাশের তারাগুলি উজ্জ্বল ভাবে জ্বলজ্বল করছিল। আমি রাস্তার রেলিং খুলি নির্দেশ অনুসারে খুলছিলাম। রহমত কামারের দোকানের দিকে হাঁটতে হাঁটতে আমার শিরা উপশিরায় উত্তেজিত আতঙ্কে অনুভব করতে পারলাম। এক নির্জন পরিবেশ, ভয়াবহ পরিবেশ, কিন্তু আমার একটাই মিশন সম্পূর্ণ করার ছিল। অবশেষে রহমত কামারের ঘরে পৌঁছালাম। নর্দান ভবানীপুরে নর্দান পার্কের পিছনে এক কোণে এক খোলাটে ঘর। আমার দরজায় টোকা দিলাম। আমার বুকের ভিতর হৃৎপিণ্ড ধরফর করে কাঁপছিল। হঠাৎ এবং একজন লোক তার কঠোর অভিব্যক্তি সহ মুখ নিয়ে আমাকে অভ্যর্থনা জানালো। এ হয় রহমত কামার। মনে মনে ভাবলাম, রহমত কামার ভিতরে এসো। এটা কোনো পদ্ধতি? পদ্ধতি যাই হোক না কেন, অন্তর্নিহিত লক্ষ্য একটাই, ন্যায় বিচার পাওয়া। ন্যায় বিচার? হ্যাঁ, ন্যায় বিচার। পাকিস্তান পাওয়ার ন্যায় বিচার, বাংলা ভাগের ন্যায় বিচার, হিন্দু কাফেরদের মেরে ফেলার ন্যায় বিচার। কারা আছে? কারা আছে তোমাদের সঙ্গে? হাসছো কেন? হাসছো কেন? কারা নেই সেটা বলো। মানে ডান বাম সব পন্থিত দিক দিয়ে আছে। তাই তাই ভয় নেই আমার ভাইয়েরা, তোমাদের কোনো ভয় নেই। তোমরা কলকাতার কেউ নাও ঠিক, বিভিন্ন গ্রাম থেকে এসেছো একটাই মাকসাদে, সেটা তোমাদের করতেই হবে। সরকার সব সময় তোমাদের পাশে আছে, পুলিশ প্রশাসন তোমাদের পাশে আছে, ছাত্রলীগের সকলে তোমাদের সঙ্গে আছে। সচ বলছো ভাই, সচ বলছো? ভয় নেই? আমাদের বিবি বাচ্চাদের ঘরে একা ফেলে এসেছি। বলছি তো ভয় নেই। এসব তাবর তাবর নেতারা আমাদের সঙ্গে আছে, আর আমাদের মুসলিম নেতা তো হুঙ্কার দিয়েই দিয়েছে, তার দ্বারাই বর্বরতা দমন করতে হবে। মারবে মানে আত্মরা করবে না, একেবারে খতম করে দেবে। একজন হিন্দু মরলে 10 জন মুসলমানকে হত্যা করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1946 সালে সেই দাঙ্গার ভয়াবহতা আজও আমার চোখের সামনে স্পষ্ট। কলকাতায় রাস্তায় রক্ত, আগুন আর মৃত্যুর ছায়া। কি আমরা মানুষ ছিলাম? সব পশু হয়ে গেছি। এটা কি করে হতে পারে? ভাবতেও ভয় লাগে। হিন্দু মুসলমানের
কি আমরা বুঝতে পেরেছিলাম দাঙ্গায় আসল চেহারা কি হতে চলেছে? তখন আমি হিন্দু না মুসলমান এই প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছিল। ঘন্টার প্রতিটা মিনিট যেন এক একটা দাঙ্গা, এক একটা মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। এত রাতে এরা কি জানতো যে এত রাতে প্রতিরোধ শুরু হবে? বাস ও ট্যাক্সি ভর্তি শিখ ও হিন্দু ভাইরা তলোয়ার, লোহার রড, আগ্নেয়াস্ত্র নিয়ে নিজেদের জীবন রক্ষার জন্য প্রতিরোধ শুরু করে দিল। এক একটা অস্ত্র পাথরের মতো শহর উড়ে যাচ্ছে। সেখান থেকে কেউ ফেরত আসবে কিনা জানি না। এই দাঙ্গা, এই সংঘাত এক সপ্তাহ ধরে শুধু বাড়তেই থাকে। কত মানুষ নিহত হলো তাকে আদৌ গণনা করা সম্ভব? কত মানুষ মরেছে? 3500। এখনো পর্যন্ত 3500 লাশ গণনা করা হয়েছে। কত লাশ ওই হুগলি নদীতে ভেসে গেছে, কত লাশ ওই হাইড্রেনে আটকে আছে, কত লাশ দাঙ্গার আগুনে দাউ দাউ করে পুড়ে গেছে, আর কত লাশ তাদের আত্মীয়রা তুলে নিয়ে গিয়ে সৎকার করে দিয়েছে, তার হিসেব কেউ জানে না, কেউ না। সেনাবাহিনী অনুমান করছে যে 7000 থেকে 10000 লোক খুন হয়েছে এই দাঙ্গায়। রাস্তায় ছড়িয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে আছে লাশ, পচা লাশ, টাটকা লাশ। কারো চোখ নেই, কারো পা নেই, কারো মুখ নেই, কারো হাত নেই, অঙ্গহীন লাশ, থেতলে যাওয়া লাশ। 72 ঘন্টার মধ্যে 5000 মানুষকে খুন করা হলো, আর 5 লক্ষ মানুষ হলো গৃহহীন। নাও 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 লাশ নাও, নাও সংখ্যা গুলো। এই গোপাল মুখার্জি ছিলেন বলে ওই টালার ট্যাঙ্ক আছে, ওই হাওড়ার ব্রিজ আছে, এই শিয়ালদা স্টেশন আছে, এই কলকাতা আছে, আমি আছি আর তুমি আছো। এই এক সপ্তাহে শহরটা কি হারালো, আর কত রক্তের দরকার ছিল? প্রশ্নগুলো থাকবে, কিন্তু উত্তর কে দেবে? কে কে দেবে? কে? সাইরেন বেজে চলেছে। রক্ত